দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে আপনাদের সবাইকে স্বাগত। পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনায় জড়ো হয়েছি। আমি ইপ্সিতা হালদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য পড়াই। আর আজকে আমাদের অতিথি লেখক গবেষক শর্মিষ্ঠা দত্তগুপ্ত। তিনি শুধু গবেষক লেখকই নন, তিনি দ্বিভাষিক অনুবাদকও বটে এবং তিনি শিল্প কিউরেটর, এবং দীর্ঘ 4 দশক ধরে উনি নারীবাদী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। এবার তার যে বর্তমানের কাজ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ স্বাধীনতা দিবস উপলক্ষে এই জালিয়ানওয়ালাবাগ অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হয়তো আমাদের ওই সময়ের ইতিহাস এবং পরবর্তী সময়ের অনেক কিছুকেই ফিরে দেখতে সাহায্য করে। এই নিয়ে তার 2টি বই আছে। বাংলায় জালিয়ানওয়ালাবাগের জার্নাল এবং ইংরেজিতে বইটি দ্য জালিয়ানওয়ালাবাগ জার্নালস, পলিটিক্যাল লাইভস অফ মেমরি। এই বইটির সাপেক্ষে আজকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করব। তার মধ্যে ইতিহাস আসবে, স্মৃতি আসবে, আমাদের দেশের যে রাষ্ট্রচেতনা সেগুলোও আসবে, এবং কিভাবে ইতিহাসকে সাধারণ পাঠকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই নিয়েও একটা আলোচনা আমরা করব। এবার আমরা শর্মিষ্ঠাদির কাছে সরাসরি চলে যাই। শর্মিষ্ঠাদি, তোমার কাছে প্রশ্ন রাখি যে এই যে জালিয়ানওয়ালাবাগ বলতেই আমাদের কাছে ইতিহাসের একটা অধ্যায় ফিরে আসে। হঠাৎ করে এইটা নিয়ে বই লেখার কথা এবং সেই বইটা 2টি ভাষায় লেখার কথা, এটা কিভাবে মাথায় এলো? মানে আইডিয়াটা শুরু হলো কখন? ধন্যবাদ দীপশিতা। আসলে এই বিষয়কে কেন্দ্র করে যে আমি বই লিখব, এটা আমি একেবারেই ভাবিনি। যখন এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করি আজ থেকে বছর 8-9 আগে, আমি দ্বিতীয়বার জালিয়ানওয়ালাবাগে যাই 2016-এ। তার আগে একদম ছোটবেলায় গিয়েছি। 2016-তে যখন যাই, আজ থেকে 8 বছর আগে, তখন ওই জালিয়ানওয়ালাবাগ, যেটা মেমোরিয়াল পার্ক, ন্যাশনাল মেমোরিয়াল, সেইখানে গিয়ে একটা অক্টোবরের দুপুরে আমি গিয়েছিলাম। হাজার হাজার কাতারে কাতারে মানুষ ঢুকছে বেরোচ্ছে, কেউ কিছু দেখছে না, কেউ 1 মিনিটের জন্য দাঁড়াচ্ছে না। একটা অ্যামিউজমেন্ট পার্ক বা পিকনিক স্পটের যা চেহারা, সেদিন বাগের ওই চেহারাটা দেখে, ওই পরিস্থিতি দেখে আমি না কীরকম স্তম্ভিত হয়ে ঘণ্টাখানেক দাঁড়িয়ে খালি লক্ষ্য করছিলাম যে তাহলে আমরা জালিয়ানওয়ালাবাগ বলতে যা শুনেছি, যেটুকু ইতিহাস বইতে পড়েছি বা একদম ছোটবেলার যেটুকু স্মৃতি আমার ছিল এই জায়গাটায় আসার, তখন তো এরকম ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হয়নি 40-50 বছর আগে, সেই জায়গাটা থেকে কতটা দূরে তাহলে আমরা সরে এসেছি যে এইখানে একটা এত হিউজ ফুটফল প্রতিদিন, এটা প্রি কোভিড টাইমসে 30-40 হাজার, 50 হাজার লোক, 60 হাজার লোক শনি রোববার আসছে। তারা তাহলে কেন আসছে? তাহলে এই জায়গাটার মানে, এই জায়গাটা বলতে আমরা যা বুঝি, যা ভাবি, তার থেকে কত দূরে আমরা সরে গেছি, এইটা আমাকে খুব ভাবালো। কোনো জায়গায় আমি একটা খুব নাড়া খেলাম। আর তারপর আমি অমৃতসর থেকে কলকাতায় ফিরে যখন এলাম, তার পরে ফেরার পর আমি নিজের মতো করে একটু পড়াশোনা শুরু করলাম। জালিয়ানওয়ালাবাগ নিয়ে কিছু পড়াশোনা আমি করতে শুরু করলাম। প্রথম দিকেই কয়েক মাসের মধ্যেই আমি 2টো ব্যাপারে গভীরভাবে আমাকে কি বলবো স্পর্শ করলো। একটা হলো যে আমি রবীন্দ্রনাথ এবং জালিয়ানওয়ালাবাগ নিয়ে কিছু পড়াশোনা করছিলাম আলাদা করে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে, ন্যাশনাল আর্কাইভস দিল্লিতে। সেইটা করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমরা
শুধুমাত্র রবীন্দ্রনাথের নাইটহুড ত্যাগপত্রটাই মনে রেখেছি। এছাড়া রবীন্দ্রনাথের এই পর্যায়ে পাঞ্জাবের যে গণহত্যা এবং পাঞ্জাবের মানুষ এবং ভারতের মানুষের ন্যায় বিচারের জন্যে কতটা গভীর সম্পৃক্তি ছিল, এবং প্রায় 1.5-2 বছর ধরে উনি যে এটার জন্যে লাগাতার বিভিন্নভাবে লিখে, তারপরে ইউরোপের বিভিন্ন যারা পাবলিক ফিগার, লেখক, দার্শনিক, রাজনৈতিক নেতা, তাদের সঙ্গে কথোপকথন চালিয়ে নানাভাবে যে উনি চেষ্টা করে গেছেন যাকে বলে একটা জনমত গঠন করার, যে পাঞ্জাবের মানুষদের পক্ষে এবং ওডায়ারের বিপক্ষে, এই পুরো অধ্যায়টাই আমরা ভুলে গেছি। ইতিহাস আমাদের ভুলিয়ে দিয়েছে, আমাদের মনে রাখতে দেওয়া হয়নি। তো এইটা হলো একটা বড় দিক, কারণ আমার পুরো কাজটাই, পরে তুমি যদি বই দেখো তাহলে দেখবে যে আমার পুরো কাজের একটা ফোকাসটাই হচ্ছে যে আমরা কি মনে রেখেছি, কি ভুলে গেছি, কি আমাদের মনে রাখতে দেওয়া হয়নি, ভুলিয়ে দেওয়া হয়েছে। কাজে পলিটিক্স অফ মেমোরিকে ঘিরে পুরো কাজটা আবর্তিত হয়েছে, এবং এইখানেই তার অনেকগুলো দিক পরতে পরতে আমার কাছে খুলতে লাগলো যে জালিয়াওয়ালাবাগের কত খুব গুরুত্বপূর্ণ দিক আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের মনে রাখতে দেওয়া হয়নি। যে ইতিহাস আমরা পড়েছি, লেখা হয়েছে স্বাধীনতার পর, যে ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি বা রাষ্ট্র অনুমোদিত যে ইতিহাস, সেখানে কোন কোন দিকগুলো সম্পূর্ণ চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে বড় দিক হচ্ছে রবীন্দ্রনাথ এবং C.F. অ্যান্ড্রুজের ভূমিকা, রবীন্দ্রনাথের একটা বড় ভূমিকা এই কথোপকথনটা চালিয়ে যাওয়া, সেটা একটা দিক। আরও অনেকগুলো বড় দিক ছিল। আর একটা বিশেষ বড় দিক হচ্ছে যে আমরা শুধুমাত্র মনে রেখেছি বা আমাদের মনে রাখানো হয়েছে 13ই এপ্রিল কি ঘটেছিল, সেই গণহত্যাটা, এবং কতজন মারা গিয়েছে, মারা যাননি, আহত হয়েছে, তার একটা অনার লিস্ট, এবং সেটাকে কেন্দ্র করে পরবর্তী সময় আমাদের স্বাধীনতা আন্দোলনের যে একটা নতুন মোমেন্টাম গান্ধীর নেতৃত্বে গড়ে উঠল 1920-21 থেকে, সেই ইতিহাসটা। কিন্তু জালিয়াওয়ালাবাগ শুধুমাত্র তো ওই 13ই এপ্রিল কি ঘটেছিল, কতজন ডায়ারের বুলেটে নিহত হয়েছিলেন, তা তো নয়। পুরো ইংরেজিতে আমরা যেটা বলি ডিকনটেক্সচুয়ালাইজ, সেইটা আমি দেখলাম যে কিভাবে, কেন জালিয়াওয়ালাবাগ ওই জায়গাতে পৌঁছলো, ব্রিটিশরা কেন ওই নৃশংস গণহত্যাটা করলো, পাঞ্জাবের পরিস্থিতি তখন কেমন ছিল আগে, এবং ঠিক গণহত্যার পরেই একদিনের মধ্যে সেখানে মার্শাল ল ডিক্লেয়ার্ড হয়েছিল, যেটা 2-2.5 মাস চলেছিল। সেই মার্শাল লর পিরিয়ডে কি সাংঘাতিক মানে রিপ্রেশন, অবদমন, খুব ভয়াবহ রকম যাকে বলে রেশিয়াল ডিসক্রিমিনেটরি অর্ডার্স, মার্শাল অর্ডার্স একের পর এক পাস্ট হচ্ছে, নৃশংস অত্যাচার সাধারণ মানুষ। এগুলো তো কোনো কিচ্ছু আমরা সাধারণ মানুষ যারা ইতিহাস পড়েছি সবাই জালিয়াওয়ালাবাগের কথা স্কুল কলেজের টেক্সট বুকে বা সিনেমা হয়েছে এটা নিয়ে, কখনো এগুলো আমাদের জানানো হয়নি। শুধুমাত্র যারা পাঞ্জাবের ওই পিরিয়ডটা নিয়ে গবেষণা করছে স্পেশালিস্ট, তারা তো জানবেনই, তারা গবেষণা করছেন, তারা জানছেন। পাঞ্জাবের কিছু সাধারণ মানুষও হয়তো জানেন, কিন্তু পাঞ্জাবের বাইরে গোটা দেশের মানুষের কাছে এইগুলো তো সম্পূর্ণভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো এই জায়গাটাতে আমি খুব নাড়া খেলাম, এবং তখন আমি আরও পড়াশোনা করতে লাগলাম যতটা সম্ভব। দিল্লি, কলকাতা মিলিয়ে পড়েছি, কিছু লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে আমার ওখানকার বন্ধুরা সাহায্য করে সেখানকার মেটেরিয়াল অ্যাক্সেস করতে সাহায্য করেছে। এই বছর 2-3 গবেষণার পর আমার মনে হলো যে না, আমি যা জানলাম, যেভাবে জানলাম, সেটা আমার আরও বেশি মানুষের কাছে কিভাবে আমি পৌঁছবো, তখন এটা নিয়ে ভাবনা শুরু হলো। তো এই যে চাপা পড়া, ভুলিয়ে দেওয়া ইতিহাস, যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের জন্য এমনকি এই যে স্থানীয় যে মানুষের স্মৃতি, তাদের প্রতিদিনের স্ট্রাগল এই ঘটনার পর, সেটাকেও মুছে দেওয়া হচ্ছে। তো এই মুছে দেওয়া, মুছে যাওয়া অবদমিত স্মৃতি, এইটাকে তুলে আনার জন্য কি তোমার মনে হলো অন্য কোনো একটা রকম করে ইতিহাস লেখা দরকার? যে আমরা তো সকলেই স্কুলের বইতে পড়েছি, জাস্ট একটি বাক্য হত্যাকাণ্ড হয়েছিল, তার পরের বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। তো এর বাইরে যে বিরাট বড় ইতিহাস যার দিকে তোমার ঝোঁক গেল, সেইটা তুলে আনার জন্য তুমি কি করে লেখার কথা ভাবলে? মানে কি কি উপাদান তুমি নিলে, আর কি কিভাবে সেই উপাদান মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভাবলে?
আসলে ইপসিতা আমি সাধারণভাবে আমার আগের যে কাজগুলো যেগুলো অনেকটাই আমাদের দেশের বিশেষ করে বাংলার ক্ষেত্রে 20 শতকের গোড়ার দশকগুলোতে রাজনীতিতে মেয়েরা, এটা নিয়ে আমার যে আগের দীর্ঘ কাজ রয়েছে। রাজনীতির বিভিন্ন ধারায়, গান্ধীবাদী ধারায়, কমিউনিস্ট আন্দোলনের ধারায়, বিপ্লবী আন্দোলনের ধারায়, যেমন এটা একটা উদাহরণ দিচ্ছি, এই যে কাজ বা অন্যান্য যে কাজ আমি করেছি সেইগুলো করতে গিয়ে আমি কিন্তু বরাবরই দেখেছি যে আমি যদি খুব সোজা রাস্তা, বড় রাস্তা ধরে এগোই, অর্থাৎ কিনা এক্ষেত্রে ট্র্যাডিশনাল আর্কাইভস বলে যা বোঝানো হয়, মাহফেজখানার দলিল, দস্তাবেজ বা লিখিত মানে ছাপার অক্ষরে যেগুলো আমাদের কাছে বইপত্র যেগুলো আমরা পাই, সেইগুলো ধরে এগুলে সেখানে তো কিছুই পাওয়া যায় না। যা পাওয়া যায় কিছু হয়তো তথ্য পরিসংখ্যান, এর বাইরে মনে হবে যে এরা ছিলেনই না। কয়েকটা নাম পাওয়া যায়, কয়েকটা সংখ্যা পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তো এই আগের কাজগুলো, তার এর আগের 20-25 বছর করতে করতে আমি সবসময়ই দেখেছি যে আমি যেখানে শূন্য নিয়ে বাড়ি ফিরে এলাম, তার পরের দিনই আমি যখন, তখনও 20-25 বছর আগে আমার সৌভাগ্য যে অনেকে ছিলেন যারা সেই সময় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ধারায় নিজেরা অংশগ্রহণ করেছিলেন, তো তাদের সঙ্গে কথা বলার আমার সুযোগ ঘটেছিল। তাদের সঙ্গে যখন আমি কথা বলছি, তারা লাইভ আর্কাইভ, তখন তারা বলছেন যে তারা কি করেছেন, কোথায় গেছেন, কি ধরনের লেখালেখি করেছেন, কোথায় লেখালেখি করেছেন, কি অবস্থায় পত্রিকাগুলো বার করেছেন, এবং তাদের ব্যক্তিগত সংগ্রহে অনেক ডকুমেন্টস, পার্সোনাল কালেকশন, মেমোরাবিলিয়া ইত্যাদি আমি পেয়েছি, এবং তারাই আমার কাছে গাইডের মতো কাজ করেছে যে এই ইতিহাস লেখাটা আগের ইতিহাস। কাজেই আমি খানিকটা বলতে পারো সেই ধারাটা এখানেও অনুসরণ করেছি, কারণ বুঝতেই পারছিলাম যে আমি যদি শুধুই মূল ধারায় যাই তাহলে তো ওই একটা মাস্টার ন্যারেটিভ, রাওলাট সত্যাগ্রহকে ঘিরে একটা গণহত্যার দিন কি হলো এবং তারপরে গান্ধীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হলো সেটাকে ঘিরেই আবর্তিত হবে। এর বেশি কিছু আমাকে যদি খুঁড়ে বার করতে হয় তাহলে আমাকে অন্য অনেকগুলো দিকে যেতে হবে, এবং সেখানে আমি দেখছিলাম যে পাঞ্জাবের মানুষের যে নিজস্ব স্বর, সেটা কিন্তু এই জাতীয় স্তরের যে ন্যারেটিভগুলো সেখানে একেবারেই শোনা যাচ্ছে না। যেমন পাঞ্জাবের যে দুইজন প্রধান নেতা, সাইফুদ্দিন কিচলু এবং সতপাল, যারা রাওলাট সত্যাগ্রহের নেতৃত্ব দিচ্ছেন, আমি কিচলুর কণ্ঠস্বর কোথাও পাচ্ছি না। বা পাঞ্জাবের মেয়েরা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন। জালিয়াওয়ালা বাগ নিয়ে আমরা যখনই কথা বলছি, কেউ বলবে যে এখানে কি মেয়ে ছিল, যেহেতু ওই দিন বাগে গণহত্যার দিন কেউ ছিলেন না, মৃত তালিকায় কোনো মহিলা শহীদের নাম সেই অর্থে নেই, তাই জন্য টোটালি অদৃশ্য করে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো দিক আমার কাছে এলো, এবং তখনই আমি পাঞ্জাবে গেলাম এবং স্মৃতিকথন, গোষ্ঠী কথন, সেই পরিবারগুলোর সঙ্গে কথা বললাম, যারা কিছু পরিবার, এখন তো আর অনেক বছর, 105 বছর হয়ে গেছে, কিন্তু কয়েকটি পরিবার যারা এখনও অমৃতসরবাসী, যাদের বাড়ির কেউ সেদিন গণহত্যায় মৃত অথবা আহত অথবা বেঁচে ফিরে এসেছেন পালিয়ে গিয়ে, এরকম কয়েকটি পরিবারের সাথে কথা বলেছি। এবং গোষ্ঠীগত, হয়তো শেখ অমৃতসর শহরের যারা, যাকে আমরা বলি যে সিটি হিস্টোরিয়ান, শহরের ইতিহাস নিয়ে যারা কাজ করেন, সেই সব মানুষদের সঙ্গে কথা বলেছি। একেবারে বিশ্ববিদ্যালয় স্তরে যারা ইতিহাসের গবেষক এবং অধ্যাপক, যারা অনেক দিন থেকে এই বিষয়টা নিয়ে চর্চা করেছেন, নানা রকম ন্যারেটিভ তার ভেতর থেকে উঠে আসছে। তার ভেতর থেকে পরিবারের স্মৃতিকথা একরকম, আবার যারা স্থানীয় মানুষ তারা ওই বাগ, যেটা এখন একটা ন্যাশনাল মেমোরিয়াল, যেখানে 50,000 মানুষ যান এবং প্রায় কিছুই দেখেন না, সেলফি তুলে বেরিয়ে চলে আসেন, সেই জায়গাটা 50 বছর, 60 বছর, 70 বছর আগেও কেমন ছিল সেটা যেমন গোষ্ঠীগত স্মৃতিকথনের মাধ্যমে খুব সুন্দরভাবে উঠে এসছে। জায়গাটা কিভাবে পাল্টালো, 50 বছর আগেও যখন জালিয়াওয়ালাবাগে সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে, সেই সময় থেকে এই 100 বছর পরে কিভাবে পাল্টালো সেটা বেরোচ্ছে। আবার পরিবারের মানুষদের কাছ থেকে আমি পাচ্ছি যে সেই পরিবারের মানুষটি যখন 3 বা 4 প্রজন্ম আগে যখন তিনি নিহত হলেন, তখন সেই পরিবার কি করে জুঝল সেই যে হত্যাকাণ্ডর পর। তখন তো এমন অবস্থা হয়েছিল যে আহতরাও হাসপাতালে যেতে ভয় পেত, কারণ তাহলেই
ব্রিটিশ পুলিশের কাছে খবর যাবে যে তারা ওই দিন বাগে উপস্থিত ছিল, অতএব আহত অবস্থাতেই তাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। কাজে তারা চিকিৎসা করতেও ভয় পেত। যারা মারা গিয়েছে তাদের দাহ করাই একটা সাংঘাতিক বিরাট বড় চ্যালেঞ্জ ছিল, এবং তারপর তো তাদের বাকি পরিবারের মানুষদের জীবনযাপন, তাদের প্রতিদিনের যে সংগ্রাম। তো আমার কাছে সেটাও খুব বড় একটা ব্যাপার ছিল যে শুধুমাত্র কি হয়ে গেছে, যারা চলে গেছে তাদের কথাই নয়, যাদের তারা রেখে গেলেন, বিশেষ করে যেই স্ত্রী, মা এবং পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা রয়ে গেলেন, যারা অদৃশ্য হয়ে গেছেন, তারা কিভাবে সংগ্রাম করলেন, তারা কিভাবে জুঝলেন, তারা কি কোনো আপোষ করলেন, তারা কিভাবে ঘুরে দাঁড়ালেন। হ্যাঁ, সেই করতে গিয়েও আমি কিছু অপূর্ব কাহিনী পেলাম। 2-3 জন অন্তত খুব অসাধারণ মহিলার সন্ধান পেলাম। সত্যি আমার এখনো যাদের কথা ভাবলে মানে যাকে বলে গায়ে কাঁটা দেয়। তো এইটা হলো। এবং আরেকটা, যেহেতু আমি সেই অর্থে অনেক বছর আগে সাহিত্যের ছাত্রী ছিলাম, ইতিহাসের ছাত্রী তো সেইভাবে ছিলাম না কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে, তো আমার বরাবরই একটা ইচ্ছা ছিল দেখার যে সেই সময় কবিরা কী করছেন, লেখকরা কি লিখছেন, যারা গান করেন তারা কি গান বেঁধেছেন। 1919-20 না হলেও 47 পর্যন্ত বা 50 পর্যন্ত, যখন খুব টাটকা জালিয়ানওয়ালাবাগের স্মৃতি, তো সাহিত্যের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে এই প্রোটেস্টটাকে কিভাবে ধরা হয়েছে, এইরকম নানা উপাদান আমি সংগ্রহ করছিলাম। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আমরা কথা বলছি গবেষক লেখক শর্মিষ্ঠা দত্তগুপ্তের সঙ্গে। তার জালিয়ানওয়ালা বাগের ওপর যে দীর্ঘদিনের গবেষণা এবং সেই নিয়ে যে পরবর্তী কাজ, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমরা যেখানে ছিলাম, শর্মিষ্ঠাদি, তুমি ইতিহাসকে দেখার এবং ইতিহাসকে পাঠ করার অন্যান্য উপাদানের কথা বলছিলে, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কাজ করা, মানুষজনের সঙ্গে কথা বলা, এইগুলি। তো একদিকে যেমন মৌখিক তথ্য সংগ্রহ করা আছে, সেগুলির সঙ্গে আছে নিশ্চয়ই আরও অনেক স্মৃতিপটে থাকা বস্তুর, যদি বলি আর্টিফ্যাক্ট সংগ্রহ, পারিবারিক সংগ্রহ বা নতুন করে তৈরি করা কিছু। এরকম কোনো কি কিছু সন্ধান পেয়েছো যেখানে বস্তুরাই ইতিহাসের কথা বলে, আলাদা করে সেগুলো আমাদের ইতিহাস বইতে আসে না? এটা আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, তাহলে কি তুমি এত যে মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত হলে, তাদের স্মৃতিকথার মধ্যে দিয়ে তোমার কাছে নতুন ইতিহাস লিখনটা এলো, তোমার কি মনে হচ্ছিল যে বই লিখলে তোমার যে সামগ্রিক অভিজ্ঞতা, তুমি এখনও বলছো গায়ে কাঁটা দিচ্ছে, সেই যে অনুভূতিগুলো শুধু বই লিখে তোমার কি নিজেকে সন্তুষ্ট মনে হচ্ছিল, নাকি তুমি আরও কিছু ভাবছিলে? সীতা, তোমার দ্বিতীয় প্রশ্নটা আমি আগে চেষ্টা করছি উত্তর দেওয়ার। সেটা হচ্ছে ওই যে শুরুতেই বলছিলাম, আমি একেবারে বই লেখার কথা ভাবিনি। এই গবেষণা করছি, নানা রকম উপাদান সংগ্রহ করছি। এই সংগ্রহ করার মধ্যে যেমন নন কনভেনশনাল আর্কাইভ, যেমন স্মৃতিকথন এবং মেটেরিয়াল আর্টিফ্যাক্টস ইত্যাদি রয়েছে, কখনোই কিন্তু দলিল দস্তাবেজ যেগুলো আমরা মাহফেজখানায় পাই সেগুলো না দেখে নয়, সেগুলো সবসময় পাশাপাশি রেখে ক্রস রেফার করে করতে করতেই যাত্রাটা হয়েছে। এবার আমি যখন এই এত রকম উপাদান পাচ্ছি, এই করতে করতে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি তো খুব নাড়াও খাচ্ছি, কারণ এদের সঙ্গে যখন কথা বলছি, যেমন অধ্যাপক বিশ্বনাথ দত্ত, যিনি একজন প্রখ্যাত ইতিহাসবিদ, 2020-তে মারা গেছেন, ওর একটা খুবই পথ প্রদর্শনকারী কাজ জালিয়ানওয়ালাবাগ নিয়ে 50-60 বছর আগে উনি করেছিলেন, এবং ওর জন্ম অমৃতসরে, এবং আমি ওর সঙ্গে যখন কথা বলেছি তখন ওর 93-94 বছর বয়স। এবার জালিয়ানওয়ালাবাগ ঘটার 6-7 বছরের মধ্যে ওর অমৃতসরে জন্ম, এবং ওর বাবা সেদিন বাগে ছিলেন এবং উনি বেঁচে ফিরে আসতে পেরেছিলেন। আমি যখন ওর সঙ্গে কথা বলতে যাই, তখন ওর বেশি কিছু বলার মতন শারীরিক ক্ষমতা তার ছিল না, কিন্তু
ওর যে মানে আমার এই প্রশ্ন যে জালিয়ানওয়ালাবাগ বলতে আপনার কি মনে আছে বা কি মনে পড়ে, কি আপনি শুনেছেন, যেহেতু আপনি ওখানেই বড় হয়েছেন এবং ছোটবেলায় প্রায় প্রতিদিনই ওই বাঘ বলতে আমরা যা বুঝি এখন সে জায়গাটায় উনি যেতেন। তো তখন ওর যে রেসপন্সটা, উনি একেবারে কান্নায় ভেঙে পড়লেন এবং উনি আমাকে এইটুকু বলতে পেরেছিলেন যে আমি শুধু শুনেছিলাম, আমার দিদি আমাকে বলেছিল যে আমার মা ভীষণ কাঁদছিলেন, বুক চাপড়ে চাপড়ে কাঁদছিলেন, কারণ ভেবেছিলেন যে আমার বাবা কোনোদিন আর ফিরে আসবেন না, কারণ বাড়ি থেকে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল। এইরকম কয়েকটা কথা উনি বলছেন এবং ভয়ানকভাবে বলতে বলতে ওর এত একটা উথাল পাথাল হচ্ছে, এমনভাবে উনি ওই 92-93 বছর বয়সে উনি কাঁদছেন যে এটা আমি লিখেওছি যে আমি জালিয়ানওয়ালাবাগে তারপরেও বেশ অনেকবার গিয়ে সেখানে এখনও একটা দেওয়ালে গুলির কিছু চিহ্ন রাখা আছে, সেইগুলো দীর্ঘদিন দেখে বা এই নিয়ে নানা কাগজপত্র দেখেও যে অনুভূতি হয়নি, ওর সঙ্গে কথা বলতে গিয়ে ওর যে উথাল পাথাল যে ট্রমাটা, সেটার ভেতর দিয়ে আমি খানিকটা আন্দাজ করতে পারলাম যে 105 বছর আগে কিভাবে পাঞ্জাবের মানুষ বা দেশের মানুষের কাছে ওই ঘটনাটার অভিঘাত কি সাংঘাতিক ছিল। এইরকমভাবে সুরিন্দর সিং বলে আরেকজন, যার তুমি ওই অন্য উপাদানের কথা বলছিলে না, মেটেরিয়ালের ভেতর দিয়ে, ওর জ্যাঠামশাই, এরা একটি শিল্পী পরিবার, এরা সবাই ওই অমৃতসরে এর দাদু, এরা নাক্কাশি মানে ওরা ফ্রেস্কো পেন্টার ছিলেন এবং এই শিল্পী পরিবার, এর জ্যাঠামশাই সুন্দর সিং 17 বছর বয়সে গুলিবিদ্ধ হন বাগে। উনি ওর বাবার সঙ্গে গিয়েছিলেন, বাবা বেঁচে ফিরে আসেন, ছেলে গুলিবিদ্ধ হয় এবং এই ভদ্রলোক সুরিন্দর সিং ইনি তার জ্যাঠামশাইকে দেখেননি অবভিয়াসলি, উনি আমাকে বলছিলেন ঘটনাটা এবং বলতে বলতে মানে ওদের পরিবারের সংগ্রাম, তারপরে সেটা তো বললেনই, তারপরে আমাকে একটা ছবি দেখালেন। উনি বললেন যে আমার জ্যাঠামশাই তায়াজি যিনি মারা গেছেন, তার কোনো ছবি তো আমাদের কাছে ছিল না, তখন তো ছবি তোলার ওইরকম যুগ ছিল না যে ঘরে ঘরে সবার ছবি থাকবে। তো অনেক বছর বাদে একটা কোনো ব্রিটিশ বা কোনো মানে বিদেশি পত্রিকা, আমেরিকানও হতে পারে, সেখানে বিভিন্ন হেয়ার স্টাইলের ওপর একটা ফ্যাশন ম্যাগাজিনে হঠাৎ করে ওর দাদু দেখেন যে আমাদের শিখ মানুষজন যে পাগড়িটা পরেন, সেই পাগড়ি পরিহিত কয়েকজন পুরুষের ছবি এবং তার মধ্যে ওর যে সন্তান যাকে উনি হারিয়েছেন তারও একটা ছবি কখনো কোনো বিদেশি ফটোগ্রাফার তুলেছিলেন। সেই ছবিটা দেখে তখন উনি নিজের মতো করে একটা স্কেচ করেন ওর ওই মৃত সন্তানের। তো সেই স্কেচটা আমার সামনে ওই সুরিন্দর সিং যার জ্যাঠামশাই তুলে ধরলেন। এই ছবিটা তো একটা সম্পূর্ণ অন্য গল্প বলে, যে গল্পটা কোথাও নেই, ইতিহাস বইতে তো নেই। জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে যে ছোট মিউজিয়াম গ্যালারি আছে, অন্তত তখন ছিল, নতুন করে রিভ্যাম্প হওয়ার পর আমি আর যাইনি অবশ্যই, সেখানেও এই গল্পগুলো তো কোথাও স্থান পাবে না, যে একজন বাবা সে তার ছেলের ছবি আঁকলেন, কিভাবে কোন সূত্র থেকে সে ছবিটা আসলো এবং সেই ছবি দেখে উনি গল্পটা বলছেন যে ওই 17 বছরের ছেলেটিকে দাহ করার জন্যে কি পরিমাণ কষ্ট স্বীকার করতে হলো। সেই দাহর সময় থেকে যে পারিবারিক সংগ্রাম সেটা চললো পার্টিশনের পর, কারণ পার্টিশনের সময়ও পরিবারটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এইভাবে, তো যাই হোক, এইটা একটা মেটেরিয়াল মেমোরির কথা বললাম। সেজন্য এগুলো যখন আমার কাছে আসছে এবং এগুলো আমার মধ্যে তো অনেক ধরনের অনুভব তৈরি করছে, কখনো শিহরণ, কখনো দুঃখ, আঘাত, নানা রকম আসছে। তো আমি অ্যাকচুয়ালি তখন ভাবছিলাম, এর আগে তো আমি কখনো এই ধরনের কিউরেশনের কাজ করিনি, করেছি ছোট আকারে, কিন্তু এই স্কেলে একটা এত বড় ইতিহাস নিয়ে আমি লিখি, আমি লেখক, সেটাই আমি করতে জানি, কিন্তু আমি ভাবছিলাম যে আমি কিভাবে এগুলোকে নিয়ে আসবো। এক তো এত ধরনের সোর্স এবং এত ধরনের মেটেরিয়াল আসছে, ছবি, গান, স্মৃতিকথন, লিখিত পাঠ্য, মেমোয়ার, অটোবায়োগ্রাফি। আরেকটা হচ্ছে এত ধরনের ফিলিংস অ্যান্ড ইমোশনস। হ্যাঁ, এটা তো ধরে রাখা যাবে না, অন্তত আমি বুঝতে পারছিলাম না আমি লেখার মধ্যে, বইয়ের মধ্যে কিভাবে আঁটাবো, কারণ তখনও অবধি আমি
পরে যেভাবে জার্নালের আকারে বই লিখেছি তখনও সেটা আমার মাথায় আসেনি। তখন আমি যে ধরনের গবেষণামূলক বই লিখে আমি অভ্যস্ত, সেই ধরনের প্রথাগত লেখায় তো এতগুলো জিনিসকে আঁটানোর কোনো পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। এবং আমি চাইছিলামও যে আমি তো সাধারণ মানুষের গল্প বলছি, যারা জালিয়ানওয়ালাবাগের দ্বারা বা পাঞ্জাবে সেই সময় সামরিক শাসন দ্বারা সাংঘাতিকভাবে যাদের উপরে অত্যাচার নেমে এসেছিল। এবং আমি চাইও যে সাধারণ মানুষ, সাধারণ পাঠক বা সাধারণ অডিয়েন্স যাই বলো, শ্রোতা দর্শক, তাদের কাছে পৌঁছুক। শুধুমাত্র ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, ইতিহাসবিদ, ওই পিরিয়ড নিয়ে স্পেশালাইজ করেন, তাদের মধ্যে পৌঁছতে চাইলে তো একটা গবেষণামূলক বই লিখেই ফেলা যায়, ঠিক আছে, কিন্তু তার বাইরে একটা বৃহত্তর মানুষ, সাধারণ মানুষের গল্প অন্য সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে যাক, স্পর্শ করুক। এবং স্পর্শ করাতে গেলে এই রেঞ্জ অফ ফিলিংস অ্যান্ড ইমোশনস দিয়েই স্পর্শ করাতে হবে, তাহলে আমি কি করে আঁটাবো? তখনই আমার কাছে মনে হলো যে তাহলে একটা ইনস্টলেশনের ফর্মে, এবং এটা যদি একটা পাবলিক হিস্ট্রি প্রজেক্টের মতো করে ভাবা যায়, এবং সেই জন্যই প্রথমে এটা হয়েছিল ইনস্টলেশনের আকারে আমার কিউরেশনে, এবং সঞ্চয়ন ঘোষ সেখানে আর্টিস্টিক ডিরেকশন দিয়েছিল, অপূর্ব আর্টিস্টিক ডিরেকশন, সেটা করেছিলাম। তার অনেক পরে আমি আমার এই পুরো গবেষণা, আমার নিজস্ব জার্নি সবটাকে নিয়ে বই লিখলাম। বইটা কিন্তু 3-4 বছর বাদে লেখা হলো। তো মোটামুটি সেখান থেকে মনে হচ্ছিল যে এই পাবলিক হিস্ট্রি প্রজেক্ট বলতে কি বোঝায় সেটা যদি তুমি একটু বলো সংক্ষেপে। আর দ্বিতীয়ত আমরা দেখছি যে এই পাবলিক হিস্ট্রির আগে যে বা পাশে নথিবদ্ধ ইতিহাস, তার মধ্যে অনেক কিছুই বাতিল হয়ে গেছে, অনেক কিছুই থাকে না, টুটি টিপে রাখা হয়েছে। তার একটা বড় জায়গা তুমি একটু আগে উল্লেখ করেছো, যেহেতু মহিলারা ছিলেন না ওই গণহত্যার লিস্টে, নথিতে, সেই জন্য মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে এই জালিয়ানওয়ালাবাগের যে গণহত্যা, তাতে যেন মহিলাদের উপস্থিতি নেই। এদিকে তোমার কাছে এইমাত্র শুনলাম তার পরবর্তীকালে অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া, আহত মানুষকে নিয়ে যাওয়া বা হত মানুষের সৎকার, এবং তারপরে এই যে পরিবারের পুরুষ সদস্যটি চলে গেলেন, তারপরে ধরা যাক কোনো একজন মহিলা সন্তান সম্ভবা ছিলেন বা তার সঙ্গে মানে ছোট বয়সের কয়েকটি সন্তান ছিল। তো সেই রকম জায়গায় এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে মহিলাদের যে সংগ্রাম, সেখান থেকে তাদের দৈনন্দিনতা, সেটাকে তুমি কি করে এই ইতিহাসের অন্তর্গত করলে? তারপরে আমরা এখান থেকে আবার ইনস্টলেশনের কথায় ফিরে যাব, কারণ তারা নিশ্চয়ই ইনস্টলেশনেও ফিরে ফিরে এসেছেন। হ্যাঁ, অবশ্যই তারা ফিরে ফিরে এসেছেন। এবং দেখো, আমি তো আবার একটু সাহিত্যের কথায় ফিরে যাই। এই যে মানুষগুলোর অভিজ্ঞতা, তাদের সঙ্গে কথা বলা যেভাবে আমায় ছুঁয়েছিল, ঠিক সাহিত্যও সেভাবে, মানে একদম শুরুর দিকে যেমন আমি পড়েছিলাম মান্টোর তামাশা বলে একটা গল্প, যেটা তার লেখা প্রথম গল্প। এবং মান্টো তো অমৃতসরে জন্মেছিলেন, এবং ওই সময় তার 7 বছর বয়স ছিল, 1919-এ। তো এই তামাশা গল্পটা একটি বাচ্চা ছেলে খালিদ, যে ওই মহল্লায় থাকে, তার চোখ দিয়ে দেখা। এবং সেই গল্পটা তোমরা সবাই পড়ে দেখো পারলে, যদিও ইংরেজি অনুবাদ বোধহয় হয়নি, কিন্তু সেটা একেবারে সম্পূর্ণ অন্য রকমভাবে দেখাচ্ছে আমাদের জালিয়ানওয়ালাবাগের পরের তার অভিঘাতটা। সেখানে খালিদের মা এবং তার আব্বুর গল্প আমি পাচ্ছি। এবং এইবার আমি যখন এই পরিবারগুলোর সঙ্গে কথা বলতে যাচ্ছি, তখন আমি দেখছি যে অন্তত 2জন মহিলা, যাদের কথা বড় করে আমার কাজে এসেছে ইনস্টলেশন এবং বইয়ে, তারা কিন্তু 2জনেই সন্তান সম্ভবত ছিলেন, এবং 2জনেই ব্রিটিশ যে সামান্য কম্পেনসেশন অফার করেছিল যে পরিবারগুলোকে, 2জনেই কিন্তু সে কম্পেনসেশন ফিরিয়ে দেন। তারা তাদের স্বামীর যে মৃত্যু মূল্যে কোনো অর্থ নিতে চাননি, এবং 2জনেই সন্তানের জন্ম দিয়ে তাদের বড় তো করেইছেন, তারপরে নানা রকম সমাজসেবামূলক কাজেও তারা জড়িত ছিলেন। বিশেষ করে পরবর্তীকালে মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য এরা 2জনেই, পূরণদেবী এবং আত্তর কৌর, নিজেদের মতো কাজ করে গেছেন। এবং এদের মধ্যে অন্তত একজন, পূরণদেবীর ক্ষেত্রে, তার যে সন্তানকে তিনি বড় করলেন, যে সন্তান যাকে বলে পস্থিমাস চাইল্ড, সেই 27-28 বছরের যুবক ছেলেকে তার 47-এর দাঙ্গায় হারাতে হলো। এবং তারপরে আবার
তখন তার নাতি হয়ে গেছে, তার পুত্রবধূ আছে, তাদেরকে কিভাবে তিনি আগলে রেখে বড় করলেন সেই গল্পটা আমি তুলে এনেছি। সুতরাং এই বেঁচে থাকার লড়াইগুলো যে মানুষগুলো করে গেছে, বিশেষ করে মেয়েরা, যেগুলো সম্পূর্ণ ইতিহাস থেকে অদৃশ্য হয়ে গেছে, সেটা বড় করে এসেছে। এবং রওলাত সত্যাগ্রহতে কোনো মেয়েরা প্রকাশ্যে অংশ নেয়নি ঠিকই, তখনকার যে সামাজিক বাতাবরণ ছিল, কিন্তু জালিয়াওয়ালাবাগের পরে 20-21-এর পর থেকে যে পাঞ্জাবের আন্দোলন, তাতে কিন্তু অনেক মেয়েরা রাস্তায় নেমেছে, অনেক মেয়েরা পাবলিক মিটিং করেছে, অনেক মেয়েরা অর্থ সংগ্রহ করে গান্ধীর তহবিলে বা জালিয়াওয়ালাবাগ মেমোরিয়াল ফান্ডে দিয়েছে, যেগুলো একেবারে মুছে দেওয়া হয়েছে আমাদের ইতিহাস থেকে। তো সেইটা আমি নিশ্চয়ই আনার চেষ্টা করেছি যতটা পেরেছি। আজকে আমাদের অতিথি লেখক গবেষক শর্মিষ্ঠা দত্তগুপ্ত। তার যে বর্তমানের কাজ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, আমরা সেই আলোচনায় এতক্ষণ শুনছিলাম। আমরা প্রথম পর্বের আলোচনাটা এখানেই শেষ করছি, কিন্তু শর্মিষ্ঠা দিয়ে আরও কিছু আলোচনা আমাদের বাকি রয়ে গেল আমাদের শ্রোতাদের জন্য, সেটা আমরা দ্বিতীয় পর্বে করছি। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।